আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। মাহফুজ শিরোপা জয়ের পর মিরপুরে দর্শক উন্মাদনা কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। বিপিএল এর 11তম আসর শেষে ব্যাক টু ব্যাক শিরোপা বরিশালের। আমরা দুর্দান্ত একটা ফাইনাল দেখছিলাম, দর্শকদের উন্মাদনাও এখানে বেশ চোখে পড়ার মতো ছিল। এখন প্রেজেন্টেশন সেরেমনিটা চলছে এবং তামিম ইকবালের শেষ বলা যায় ক্রিকেট ক্যারিয়ারের মোটামুটি শেষ ম্যাচটি তিনি খেলেছেন। ক্রিকেট বোর্ড থেকে তাকে একটা সম্মাননা আজকে দেওয়া হয়েছে। তামিম ইকবালের জন্য তো বটেই, বাংলাদেশের বিপিএল এর জন্য একটি বিশেষ মুহূর্ত, কারণ এবারই প্রথমবারের মতো কোনো একজন ক্রিকেটারকে এই বিপিএল এর মঞ্চ থেকে অন্তত ক্রিকেট থেকে হচ্ছে গিয়ে বিদায় দেওয়া হলো। আর যেটি বলার অপেক্ষা রাখে না সেটি হচ্ছে গিয়ে যে এই বিপিএলে এবারে দারুণ কিছু মুহূর্ত বাংলাদেশ ক্রিকেট উপহার পেয়েছে। তার মধ্যে একটি হলে দর্শকদের উন্মাদনা। সেই দর্শকদের উন্মাদনার যে চিত্র, সেই চিত্রটা যদি আপনাদেরকে আমি কিছুটা দেখাতে চাই, যদিও এখন দর্শকদের উপস্থিতি সেভাবে নেই। আমার পেছনে বেশ কিছু দর্শক যারা কিনা হচ্ছে গিয়ে এখনো কিছুটা উল্লাস উন্মাদনার মধ্যে রয়েছে। আর বাকি সময়টায় বলা যায় যে মোটামুটিভাবে এখন পর্যন্ত দর্শক মোটামুটি শূন্য। কিছু দর্শক মাঠে আছে, বাকিরা সবাই চলে গেছে। তো যাই হোক, 11তম আসরে একটা দারুণ একটা বিপিএল আমরা দেখলাম। যে বিপিএলে অনেক ধরনের কন্ট্রোভার্সি থাকা সত্ত্বেও মাঠে রান হয়েছে, এটি হচ্ছে গিয়ে এবারের বিপিএলের সবচেয়ে বড় সার্থকতা। এবং ব্যাক টু ব্যাক শিরোপা জয় বরিশালের, সেটি নিঃসন্দেহে বরিশালের দর্শকদের জন্য বাড়তি একটা আনন্দ যোগ করেছে। তবে চিটাগাং কিংস যেভাবে খেলেছে সেটিও কিন্তু দর্শকদের জন্য একটা এবার ক্রিকেটের জন্য একটা বড় রকমের একটা পজিটিভ বার্তাই দেয়। এটি এখানকার দর্শকরা বলছিলেন। প্রেজেন্টেশন সেরেমনি চলছে, বাইরে মোটামুটি দর্শকদের উৎসাহর যেই অবস্থা, সেই অবস্থা মোটামুটি শেষের দিকে, উৎসাহর যেই ধারা সেটি শেষের দিকে। তো যাই হোক, এখন পর্যন্ত এই ছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে মাহফুজ। আমাদের সহকর্মী মাহফুজ ইসলাম যুক্ত ছিলেন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে আইন মেনে চলার পাশাপাশি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনার পরিবারের সঙ্গে সম্পৃক্ত সম্পত্তি এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আর কোনো হামলা হবে না, তা নিশ্চিত করতে হবে। বিগত দিনের হামলা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে এ সময় প্রধান উপদেষ্টা বলেন, তারা দীর্ঘদিন হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত হয়ে আসছে, এসব ক্ষোভেরই বহিঃপ্রকাশ। সরকার তাদের এই অনুভূতিকে বুঝতে পারছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের শিগগিরই পদক্ষেপ গ্রহণ করবে। শুক্রবার বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। উপদেষ্টা জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে, যা সরকারকে সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবে। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ায় জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে সরকার নিষিদ্ধ নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান আসিফ মাহমুদ। শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে। ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন ভারত। শুক্রবার বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামের তলব নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে শুক্রবার বিকেলে তলব করা হয়। এ সময় ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক সম্পর্ক চায় বলেও জানান মুখপাত্র জয়সওয়াল। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। উগ্র নৈরাজ্যতাবাদী ও গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের আশঙ্কা দেখা দিতে পারে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে দেয়া বিবৃতিতে এ ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং
আপত্তিকর বক্তব্য জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলশ্রুতিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি স্থাপনা ও নামফলক ভেঙে ফেলার ঘটনা ঘটছে। এদিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় ঠিক করতে দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন ডাক্তার AZM জাহিদ। বৈঠকে চলমান অস্থিরতা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পরে সংবাদ সম্মেলন করে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয় দলটির পক্ষ থেকে। দেশ থেকে পালিয়ে গেলেও ফ্যাসিবাদরা উস্কানি বন্ধ করেনি অভিযোগ করে সৃষ্ট পরিস্থিতির দায় উস্কানি দাতাদের নিতে হবে বলে জানালেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী লীগের তৈরি বিভক্তি রেখা ভুলে দেশ গড়তে জাতিকে এক হওয়ার আহ্বান তার। নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে মহানগর ও জেলা জামায়াত আয়োজিত জনসভায় এসব বলেন শফিকুর রহমান। অর্ণব গফুরের রিপোর্ট। জুলাই বিপ্লবের পর দলীয় প্রধানের উপস্থিতিতে প্রথম বড় সমাগমে অংশ নিতে টুকরো টুকরো মিছিল নিয়ে ওসমানী পৌর স্টেডিয়ামে হাজির হন নারায়ণগঞ্জ জামাতের নেতাকর্মীরা। ক্ষমতা ও অস্ত্রের জোরে নারায়ণগঞ্জকে ওসমান পরিবার সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল বলে অভিযোগ করে বক্তারা। সেই 7 খুনিদের এখনো বিচার কার্যকর হয়নি। ত্বকীকে অত্যন্ত নির্মমভাবে যারা হত্যা করা হয়েছে তারা এখনো কেউ গ্রেফতার হয়নি। অতীতে যারা জামায়াতকে সমাবেশ করতে দেয়নি তারা পালিয়ে গেছে উল্লেখ করে সবাইকে দাম্ভিকতা পরিহারের আহ্বান জানান জামায়াতের আমির। বিদেশে বসে উস্কানি দিলে মানুষ সহ্য করবে না বলেও হুঁশিয়ারি তার। রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন, এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। ফ্যাসিবাদীদের পাচার করা টাকা ফেরত এনে দেশ গঠনে কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। চাঁদাবাজি ও দখলবাজি জুলাই শহীদদের সঙ্গে বেইমানি বলে মনে করেন তিনি। যখন আপনি দুই ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবেন, প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন, তখন তো এই জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না এবং একটা বিভক্ত জাতি কখনো বিশ্বে মর্যাদার সাথে মাথা তুলে দাঁড়াতে পারে না। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কোনো আপোষ নয় বলেও জানান জামায়াতের আমির। স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথমবারের মতো আমিরে জামাতের উপস্থিতিতে বড় সমাবেশ করলো জামায়াত ইসলামী। ওসমান পরিবার ছাড়া এই নারায়ণগঞ্জের এমন সমাবেশ শুধুমাত্র আঞ্চলিক রাজনীতির নয়, বরং জাতীয় রাজনীতিরও বিশেষ ইঙ্গিত বহন করছে বলে মনে করে এখানকার উপস্থিত জনসাধারণ। নারায়ণগঞ্জের ওসমানী পৌর মাঠ থেকে অরণ্য গফুর, RTV। বাংলাদেশ ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্তরের নেতা কর্মীদের নিয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে সংগঠনটি। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে মৎস্য ভবন, প্রেস ক্লাব ঘুরে বায়তুল মোকাররমে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সংগঠনটির নেতাকর্মীদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে দেখা যায়। শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। যোগ্যতার ভিত্তিতে পোস্ট পজিশন দেয়া হবে। কোনো এক ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি থেকে বের হয়ে আসতে চায় বলেও জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটি ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, ক্ষমতামুখী নয়, নাগরিক কমিটি হবে জনগণমুখী। এ সময় চুপ্পুকে পদত্যাগ করতে হবে, সেই সঙ্গে মুক্তিযুদ্ধ বিরোধী ৭২-এর সংবিধান বাতিল করতে হবে বলে জানান লেখক ফরহাদ মাজহার। শেখ হাসিনা হঠাৎ করে বক্তৃতা দেয়নি। যদি আপনারা ভেবে থাকেন তিনি হঠাৎ করে বক্তৃতা দিয়েছে, তিনি বক্তৃতা হঠাৎ করে দেননি। দিল্লি প্রথম দিন থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছে। বাংলাদেশে আমরা শুধু
গণতন্ত্র দেশে দেখতে চাই না, আমরা যে রাজনৈতিক দলগুলো করতে চাই এবং দেখতে চাই সেগুলোর ভিতরেও গণতন্ত্র দেখতে চাই এবং সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার সন্ধ্যায় তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়। গত 15 জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়, আর মধ্যরাতে ধানমন্ডি থেকে সোহানা সাবাকে আটক করে নেওয়া হয় মহানগর গোয়েন্দা কার্যালয়ে। আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। আমূল বদলে গেছে ধানমন্ডি 32-এর চিত্র। ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 32-এর শেখ মুজিবের বাসভবন। ক্রেন ও বুলডোজারের আঘাতে ভবনটির বেশিরভাগই ভেঙে ফেলা হয়েছে। ভেঙে পড়া বাসভবনটিতে দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। সেলফি তুলে রাখছে ইতিহাসের অংশ হিসেবে। এ নিয়ে উপস্থিত মানুষদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছে এর মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব সতর্ক হবে, আর কেউ স্বৈরাচার হতে সাহস করবে না। পাশাপাশি দীর্ঘদিন পর 32-এর সড়ক খুলে দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। যে রাষ্ট্রীয় অনেক সম্পদ, যে স্বাধীনতা যুদ্ধে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, সেগুলো হয়তো এখানে এসে উপস্থাপন করা হবে। এমনকি রাষ্ট্র চলতেছে, চলমান অবস্থায় অনেক কিছু থাকতে পারে, এই দেখার সুযোগ কার কোনো জনগণের হয় নাই। এটা তার ব্যক্তিগত, তার বাবার পোশাক ছিল, তার বাবার কি ছিল, সে ওই যে নল দিয়ে সিগারেট খাইতো, বিড়ি খাইতো, সেগুলো ছিল। এগুলো তো অন্য কিছু ছিল না। আমরা যে একটা স্বৈরতন্ত্রের মধ্যে ছিলাম, আমাদেরকে যে মুক্তভাবে স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে চলাচল করার দেওয়া হয় নাই, এখন যে আমরা পারছি সেটাই প্রমাণ করে দিল। এদিকে খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। গেল রাতে এই ভাঙচুর চালানো হয় বরিশালের সিএনবি রোডে ঢাকা কুয়াকাটা মহাসড়কের। সাবেক সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ নির্মাণ করা পার্কটি ভাঙা হয়েছে। এছাড়া বরিশাল প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধুর মুরালটি ভেঙে দিয়েছে ছাত্র জনতা। কুড়িগ্রামের শেখ মুজিবুর রহমানের 3টি মুরাল ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী আন্দোলন নেতারা। জেলা পরিষদ চত্বর, উপজেলা পরিষদ এবং শহরের ত্রিমোহনীতে অবস্থিত মুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পাশে থাকা বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের মুরাল ভাঙা হয়েছে। বৃহস্পতিবার ভোলায় ডিসি অফিস, জেলা পরিষদ ও পৌর ভবন থেকে শেখ মুজিবুর রহমানের মুরাল সহ আওয়ামী লীগ অফিস ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ধানমন্ডির 32 নম্বর সহ প্রায় সারা দেশে গেল 2 দিনে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে, বিবৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বিবৃতিতে ভাঙচুরের ঘটনাগুলোকে অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংস্থাটি এসব ঘটনা প্রতিরোধে সরকারের ভূমিকাকে বিবৃতি নির্ভর নির্লিপ্ততা উল্লেখ করে ক্ষোভও প্রকাশ করেছে। গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব সম্পন্ন করা নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য বলেও মনে করে বলে জানিয়েছে সংগঠনটি। ছুটির দিনে জমে উঠেছে অমর একুশে বইমেলা। ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখর মেলা প্রাঙ্গণ। স্টল ঘুরে কিনছেন পছন্দের বই, অনেকে এসেছেন ঘুরতে। বড়দের হাত ধরে এসেছে ছোট্ট সোনামণিরাও। শিশু প্রহর থাকলেও সিসিমপুর না থাকায় কিছুটা নাখোশ ছোট্ট সোনামণিরা। অন্যদিনের তুলনায় বিকিকিনি ভালো বলে জানান বিক্রেতারা। বিলাল হোসেনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আর বাদল। প্রতি বছর ভাষার মাসের মতো এবারও রাজধানীর বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে ছড়িয়েছে বইমেলা। মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। বইয়ের দোকানগুলোতেও ভিড় ক্রেতাদের। এই সময় এসে আমরা দেখতে পাচ্ছি যে আরো বোধহয় নারী বিদ্বেষটা বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বইটা খুবই সমসাময়িক এবং এই বইয়ের 10 জনের মধ্যে 3 জন ইতিমধ্যে পৃথিবীতে নাই। কেউ পছন্দের বই দেখছেন, আবার কেউ কিনছেন। মেলা জুড়েই উৎসবের আমেজ। দাম নিয়েও সন্তুষ্ট তারা। এরকম সায়েন্স ফিকশন আমার পছন্দ, এক্সপেরিমেন্ট করা যায় যেগুলাতে, প্রজেক্ট বানানো যায় যেগুলো করে অনেক ভাবে পছন্দ আমার। নবীজির
গল্পের যে একটা বই আছে এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। বিক্রেতারা জানান ভালো সাড়া পাচ্ছেন তারা, বেশি বিক্রি হওয়ায় খুশি। তবে আগামী দিনগুলো আরো ভালো যাবে বলে প্রত্যাশা তাদের। প্রত্যাশা মাফিক দর্শক আমরা দেখতে পাচ্ছি, তারও বেশি দেখতে পাচ্ছি। ছোট লাল মুরগি এটা এবার সর্বোচ্চ বেশি সেল গেছে। প্রতি বছরের মতো মেলায় শিশু প্রহর থাকলেও সিসিমপুর না থাকায় মন খারাপ শিশুদের। সিসিমপুরের বই কিনতে এবার শুনলাম সিসিমপুর নেই। এবার নেই, তাই আমার মন খারাপ। এবার সিসিমপুর নেই, আরো অনেক জিনিস নেই। অভিভাবকরা মনে করেন শিক্ষার পাশাপাশি শিক্ষণীয় বিনোদনের জন্য শিশু প্রহরে সিসিমপুর থাকা উচিত। কেউ খুব মজা পায়, সিসিমপুরের ক্যারেক্টারগুলোকে সব দেখে। তো প্রতি বছর আসলে সকালে 10টা থেকে 10:30 হয়, ওই হিসাবে আমরা এসেছিলাম এবার। তো এবার ওইটা না পাওয়াতেও একটু মন খারাপ হলো। পরে আসলে বেশ কিছু সিসিমপুরের বই কিনেছে। আমিও তো খুঁজতে এসেছিলাম যে সিসিমপুর কোথায় আছে, ওকে নিয়ে একটু ঘুরে যাব, কিন্তু এসে দেখতে পাচ্ছি যে সিসিমপুরটা নেই। আসলেই খারাপ লাগছে। বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। আর বাদল, RTV, ঢাকা। ফ্যাসিস্টদের সংযমী আচরণের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বইমেলায় স্টল পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, সরকার কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করে না। একই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত HE ইয়াও ওয়েন বলেন, বাণিজ্য সম্পর্ক অটুট রাখার পাশাপাশি তার দেশ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসায় পাশে থাকবে। এই পতিত ফ্যাসিস্ট যারা, তাদেরকেও একটু কি বলে সংযমী আচরণ করতে হবে। আপনারা 6 মাস হয়েছে মাত্র, এতগুলো মানুষ মেরেছেন, এত মানুষকে আহত করেছেন, তাদের ক্ষত এখনো শুকায়নি। আপনারা এখনো বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে যাননি। আপনারা দেশে এসে বিচারের মুখোমুখি হন, সেটা এখনো হননি। না হয়ে যে উস্কানিগুলো দিচ্ছেন এগুলো অত্যন্ত খারাপ। কিন্তু একই সঙ্গে বলছি, দেশের কোথাও যে কোনো জায়গায় কোনো মবিং হলে অন্তর্বর্তী সরকার সেটার পক্ষে তো নাই, বরং আমরা সেটা ঠেকানোর কাজে ব্যস্ত আছি। Now China already designate 3 hospitals in আপনারা জেনে খুশি হবেন যে এরই মধ্যে কুনমিংয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য 3টি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে, যেগুলো খুবই উন্নত মানের। বাণিজ্যের পাশাপাশি চিকিৎসা সেবাতেও বাংলাদেশের পাশে থাকবে চীন। will come out with a package. মালয়েশিয়ায় বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ জানাতে রাজধানীর গুলশান ক্লাবে চলছে মালয়েশিয়া হেলথ কেয়ার বাংলাদেশ সপ্তাহ 2025। মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেলস কাউন্সিল উদ্যোগে আজ ও আগামীকাল চলবে এই কার্যক্রম। দেশটির থমসন হাসপাতাল ও জান্টুং নিগার ইনস্টিটিউটের 4 জন চিকিৎসক রোগীদের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন। বিকেলে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ সুহাদা ওসমান আরেক আনুষ্ঠানিক উদ্বোধনে বলেন, মালয়েশিয়ার মেডিকেল ভিসা পেতে সহায়তা করবে দূতাবাস। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ BMCCI প্রেসিডেন্ট সাব্বির আহমেদ খান বলেন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের চেয়ে উন্নত ও কম খরচে মালয়েশিয়ার সেবা পাবেন বাংলাদেশিরা। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় অন্তত 29 অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণ পূর্ব ও পশ্চিমে 2টি পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। দেশটির নিরাপত্তা অধিদপ্তর ও লিবিয়ান রেড ক্রিসেন্ট এই তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, দেশটির দ্বিতীয় বৃহৎ শহর বেনগাজি থেকে প্রায় 441 কিলোমিটার দূরে জিখারা অঞ্চলে একটি খামারে গণকবর থেকে 19 জনের মরদেহ পাওয়া গেছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা কিছু ছবিতে পুলিশ কর্মকর্তা এবং রেড ক্রিসেন্টদের স্বেচ্ছাসেবীদের মরদেহগুলো কালো প্লাস্টিক ব্যাগে রাখতে দেখা যায়। পৃথক আরও একটি পোস্টে লিবিয়ান রেড ক্রিসেন্ট রাজধানী ত্রিপলি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জাওয়াইয়া শহরের দিলা বন্দর থেকে আরও 10 মরদেহ উদ্ধারের কথা জানায়। গাজা উপত্যকায় বসবাসকারী প্রায় 2 মিলিয়ন ফিলিস্তিনিকে হস্তান্তরের করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে ফ্যান্টাসি বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়াহুদ বারাক। ট্রাম্পের মন্তব্য আরব নেতাদের উপর চাপ প্রয়োগের একটি চেষ্টা মাত্র বলে তিনি উল্লেখ করেন। এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ বৈঠকে গাজা দখল করে এর 20 লাখ বাসিন্দাকে পুনর্বাসিত করার পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।